অভিনন্দন বাংলাদেশ, সাবাস বাংলাদেশ। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওডিআই সিরিজ জয় করলো। কার্ডিফের সেই ঐতিহাসিক জয়ের পরে 21টা বছর পার হয়ে এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ জয়। হাতছানি রয়েছে এই সিরিজটা হোয়াইট ওয়াশ করার। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আশরাফুলের যে উদযাপন ম্যাচ শেষে ক্যামেরার সামনে এসে মনে হচ্ছিল কার্ডিফের সেই ঐতিহাসিক সেঞ্চুরি, যেই সেঞ্চুরির মাধ্যমে অস্ট্রেলিয়া বধ হয়েছিল, সেই সেঞ্চুরি করে যে উদযাপনটা তিনি করেছিলেন, সেই উদযাপন এখন সতীর্থ নয় শিষ্যদের মাধ্যমে তিনি আরও একবার করার সুযোগ পেয়েছেন। এই ম্যাচ বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচটা আদৌ বাংলাদেশ শেষমেশ টেনে টুনে শেষ করতে পারবে কিনা সেই শঙ্কাটাই কিন্তু জেগেছিল। পাঁচটি উইকেট হারানোর পরে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ আরও একবার দায়িত্বহীন ব্যাটিং করে দলটাকে একেবারেই তীরে গিয়ে তরি ডুবাবেন কিনা সেই শঙ্কা জেগেছিল। তবে আজকের এই ম্যাচে তিনি তৌহিদ হৃদয়ের সাথে জুটিটা ঠিকঠাক মতোই করেছিলেন। ফলাফল আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা জয় করলাম। তবে এমন একটা ম্যাচেও কিন্তু অনেকগুলো পজিটিভ সাইডও যেরকম রয়েছে, অনেকগুলো নেগেটিভ সাইডও কিন্তু এই ম্যাচেও আমরা দেখতে পেরেছি। বাংলাদেশের একটা জিনিস খুবই ভালো লেগেছে, বাংলাদেশ এর আগে সবসময় লক্ষ্য করা যেত যেই উইনিং টিমটা তারা ভাঙে না। সম্ভবত একাদশে পরিবর্তনটা আনবে এটা আমরা ভাবতে পারিনি। তবে সাইফ হাসানের জায়গায় সৌম্য সরকারের ইনক্লুশনটা আমার কাছে মনে হচ্ছে ওডিআইতে একটা পারফেক্ট ডিসিশন বাংলাদেশ টিমের জন্য। উইনিং কম্বিনেশনটা ভাঙা সবসময় প্রত্যেকটা দলের জন্যই একটু চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জটা বাংলাদেশ এই ম্যাচে নিতে পেরেছে এবং সৌম্য সরকার সেই জায়গায় নিজেকে প্রমাণ করেছে। তাকে যে চয়েস করা হয়েছে এই ম্যাচের জন্য, সেই চয়েসটা যে পারফেক্ট ছিল সেই প্রমাণটাও তিনি করলেন। তবে ব্যাটিংয়ে সৌম্য সরকারের একটা জিনিস খুবই দৃষ্টিকটু, এই জিনিসগুলো লিটন দাসের ব্যাটিংয়েও অনেক সময় দেখা যায়। এই দুজন খুবই সাবলীল ব্যাটিং করছেন, তাদের 4 ছক্কা কিংবা সিঙ্গেলস নেওয়ায় বলাররা বিন্দুমাত্র সুযোগ পায় না তাদেরকে কিভাবে আউট করবে, সেই চিন্তাভাবনাই করতে পারে না, খাবি খায়। কিন্তু হুট করেই এমন একজন বলারের এমন একটা বলে তারা গিয়ে আউট হয়, আফসোস আর আক্ষেপ ছাড়া, দাঁত কামড়ে রাখা ছাড়া বিন্দুমাত্র উপায় থাকে না। সৌম্য সরকার আজকের ম্যাচেও ঠিক সেম কাজটাই করেছে। এমন একটা ম্যাচে যখন প্রথম উইকেটটা আমরা হারিয়ে ফেললাম, ঠিক সেই সময় সৌম্য সরকারের এই 42 রানের ইনিংসটাই বাংলাদেশের এই রানটা চেস করতে ভিতটা গড়ে দেয়। ঠিক সেই সময় তিনি এরকমের একটা ম্যাচে এরকমের একটা রিভার্স সুইপ করে কেনই বা আউট হবেন? কি দরকার ছিল এরকমের একটা শট করতে যাওয়ার? বাংলাদেশ প্রথম উইকেটটাও হারায়। প্রথম উইকেটটা তানজিদ তামিম যে স্ট্রেট ফরওয়ার্ড একটা ড্রাইভ করতে গিয়ে সরাসরি বলারের হাতেই আউট হয়। ওই উইকেটটাতে ওরকমের একটা আফসোস করার মতো জায়গা নাই। সাধারণত ব্যাটসম্যানরা এরকমের আউটটা হতেই পারে। তবে সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তিনজনের আউটটা নিয়েই আমার একটু ডাউট ঠিকই থাকে। সৌম্য সরকারের ব্যাপারটা তো বললামই। লিটন দাস মনে হচ্ছিল ওই বাউন্স ডেলিভারিটা তিনি ছেড়ে দিবেন, ছেড়েও দিয়েছেন, তবে গ্লাভসটা ব্যাট বলে লাগিয়ে দিয়ে এই মুহূর্তে এমন একটা কাজ করা, ছেড়ে যখন দিবেনই বলটা পুরোপুরি ছেড়ে দেন। এবং নাজমুল হোসেন শান্ত একটা বাউন্স ডেলিভারিতে ওভাবে জায়গায় দাঁড়িয়ে শট করতে বিন্দুমাত্র ফুটওয়ার্ক ছিল না ওই শটটাতে। রিসেন্ট টাইমে নাজমুল হোসেন শান্ত চমৎকার ব্যাটিং করছেন এবং দলের জন্য পারফেক্ট তিনি ডেলিভারিটাও দিচ্ছেন, কিন্তু কয়েকটা বলে মাঝে মাঝে তার এই যে নন ফুটওয়ার্ক, একেবারেই ফুটওয়ার্ক নাই, এই জায়গাটাই আমাদের টেনশনের জায়গা। ঠিক আজকের ম্যাচেও নাজমুল হোসেন শান্ত ওভাবেই আউট হয়েছেন। তবে মেহেদী হাসান মিরাজ, তাকে নিয়ে যে শঙ্কাটা ছিল সেই জায়গায় তিনি আজকে দায়িত্ববোধের পরিচয়টা দিয়েছেন। তৌহিদ হৃদয়ও চমৎকার ব্যাটিং করেছেন। তৌহিদ হৃদয় বিশেষ করে ফাইন লেগ দিয়ে যে শটগুলো করেছেন, এর আগে তৌহিদ হৃদয়কে এত বেশি শট খেলতে দেখা যায়নি। তৌহিদ হৃদয় আজকে নিজের গন্ডি থেকে বেরিয়ে এই শটগুলো, অনেকগুলো শট ট্রাই করেছেন, হয়েছেও। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজও ফাইন লেগ দিয়ে চমৎকার একটি ছক্কা মেরে দলের জয়টাকে নিশ্চিত করলেন। বোলিংয়ে তো বাংলাদেশ আজকের ম্যাচে ইতিহাস গড়ল। পাকিস্তান দুইবার 0 রানে 3 উইকেট হারানোর রেকর্ড করলো। সেই লিস্টে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে যুক্ত করে দিল। অস্ট্রেলিয়া প্রথমবারের মতো 0 রানে 3 উইকেট হারিয়ে
যেই লজ্জাজনক রেকর্ড গড়ল, অস্ট্রেলিয়া মিচেল মার্শকে নিয়ে আসতে বাধ্য হলেন। এই সিরিজটা হোয়াইট ওয়াশ হওয়ার হাত থেকে বাঁচার জন্য সুদূর অস্ট্রেলিয়া থেকে মিচেল মার্শ চলে এসেছেন ইতিমধ্যেই বাংলাদেশে। 20 বছরেরও বেশি এই 0 রানে 3 উইকেট হারানোর রেকর্ড, সেই রেকর্ডটাও বাংলাদেশ অস্ট্রেলিয়ার এমন একটা দলের বিপক্ষে সেই রেকর্ডটাও গড়ল। তবে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে নিয়ে আরও একবার আলোচনা করতে হয়। অনেকে হয়তোবা ভাবতে পারেন মেহেদী হাসান মিরাজকেই আমি দেখতে পারি না। তবে যৌক্তিক আলোচনাটাই আসা যাক। গত ম্যাচে মোসাদ্দেক আহমেদ সৈকত 2টি উইকেট সংগ্রহ করেছেন 10 ওভার বোলিং করে 37 রান খরচায়। ম্যাচের ম্যান অব দ্য ম্যাচও তিনি ছিলেন। ওভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং করার পরেও যখন এরকমের একটা পার্টনারশিপ দাঁড়িয়ে যায়, সেই জায়গায়ও তো এই যে মোসাদ্দেক আহমেদ সৈকতকে ক্যাপ্টেন মিরাজ আনলেন না, 40 ওভারের পরে গিয়ে তাকে বোলিং করালেন। মোসাদ্দেকের সাথে ক্যাপ্টেন মিরাজের কি কোনো দ্বন্দ্ব, নাকি অন্য কিছু, নাকি নিজের জায়গা হারানোর যেই ভয়, যেই জিজু মেহেদী হাসান মিরাজের মধ্যে কাজ করে, তারই বহিঃপ্রকাশ মোসাদ্দেককে গত ম্যাচে পারফর্ম করার পরেও এই ম্যাচে বোলিংয়ে না আনা। এর আগেও মেহেদী হাসান মিরাজের আচরণে এইসব বিষয় লক্ষ্য করা গিয়েছে। আজকের ম্যাচেও সেম কাজ। কেন? মেহেদী হাসান মিরাজ ওডিআই দলের জন্য কতটা পারফেক্ট, সেই প্রশ্নটাও কিন্তু খুব শীঘ্রই সামনে চলে আসবে। তবে বাংলাদেশ এই ম্যাচটা বের করতে পারবে কিনা, যখন বাংলাদেশ টস হেরে এই ম্যাচে পরে ব্যাটিং করার সুযোগ পায়, তখন অস্ট্রেলিয়া এরকমের বৃষ্টিবিঘ্নিত একটা ম্যাচে এরকমের একটা ডিসেন্ট টার্গেট, যেটা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরে যেতে পারে, ঠিক সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশ পারবে কিনা সেইটাই সন্দেহ ছিল। তবে বাংলাদেশ সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে সকল সন্দেহ মেরে ফেলে এই ম্যাচটাকে জয় করলো। 2-0-তে বাংলাদেশ এখন লিডে রয়েছে। এই সিরিজটা হোয়াইট ওয়াশ করারও সুযোগ এখন বাংলাদেশ টাইগারদের হাতে। তবে বাংলাদেশের বোলিং নিয়ে যদি আলোচনা করি, বাংলাদেশের বোলিং নিয়ে বিন্দুমাত্র কারোই কোনো অভিযোগ নাই। গত ম্যাচে নাহিদ রানার ওরকমের আগুন ঝরা বোলিংয়ের পরেও এই ম্যাচে তাকে কিন্তু ঠিকই অস্ট্রেলিয়ান ব্যাটাররা চমৎকারভাবেই তাকে নেগোসিয়েশন করেছে, তাকে দেখে শুনে খেলেছে। তবে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান তারা সেই জায়গাটাই নিয়েছেন। যেই দিনে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা নাহিদ রানাকে আটকাতে ব্যস্ত, সেই দিনে বাকি দুজন গ্যাপ পেয়েছেন, গ্যাপ খুঁজে বের করেছেন, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে আউট করে ফেলেছেন। তবে বিশেষ করে তাসকিন আহমেদের ইনসুইং এবং মুস্তাফিজের লেট আউট সুইংগুলো বামহাতি ব্যাটসম্যানদের বেলায় এই জিনিসটা অনেক বেশি নজর কেড়েছে। মুস্তাফিজ এর আগেও একটা সময় এই জিনিসটা ট্রাই করেছিলেন, তবে মুস্তাফিজ পারফেক্টলি নেগোসিয়েশনটা করতে পারছিলেন না। এরপরে মুস্তাফিজকে রিসেন্ট টাইমে এই আউটসুইংটা বামহাতি ব্যাটসম্যানের বেলায় ট্রাই করতে দেখা যায়নি। অস্ট্রেলিয়ার ম্যাচে মুস্তাফিজ সেই জিনিসটা আবারও ট্রাই করলেন এবং এবার মনে হচ্ছে এই যে লেট আউটসুইং বামহাতি ব্যাটসম্যানের বেলায় মুস্তাফিজ খুব ভালোভাবেই এক্সিকিউট করতে পারছেন। এটাই হচ্ছে মুস্তাফিজ, যিনি কিনা নিজের কাজটা নীরবেই করে যান, যাকে নিয়ে খুব বেশি হাইপ নেই, খুব বেশি আলোচনা সমালোচনা নেই। মুস্তাফিজ নীরবে নিজের ইমপ্রুভমেন্ট করার জন্যই সব সময় ব্যস্ত থাকেন। তবে বাংলাদেশ সেই কার্ডিফ থেকে মিরপুর স্টেডিয়াম, 20 বছরের উপরের যে ইতিহাস, সকল ইতিহাস ভেঙে বাংলাদেশ এখন নতুন ইতিহাস গড়ল। বাংলাদেশ টাইগাররা এখন ওডিআইতে যে কোনো দলকে যে কোনো সময় হারিয়ে দিতে পারে। তবে এই ম্যাচ নিয়ে আপনার কি মনে হয়, কোন জায়গায় বাংলাদেশের উন্নতি কিংবা কোন কোন জায়গায় এই ম্যাচের ভুল ত্রুটি আপনার চোখে পড়েছে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন।